50,000 টাকার বিনিময়ে পার্মানেন্টলি আমার বাড়ির কাজের লোক হিসেবে কিনে নিতে চাই আপনার সৎ মেয়েকে। সদ্য বিয়ে ভাঙা চিত্রলেখার জন্য প্রস্তাবটা রাখলেন নিতু মেহবুব। বিয়ের সাজে থাকা অষ্টাদশী চিত্রা চমকে উঠে অশ্রু ভেজা চোখে তাকাল। লজ্জায় অপমানে বুকটা হু হু করে উঠল তার। দিশেহারা লাগল নিজের মৃত মায়ের কথা ভেবে। এই সুবিশাল পৃথিবীতে আপন বলতে কেউ নেই চিত্রার। আছে কেবল সিমেন্টের স্তূপে ঢাকা তার মায়ের কবর। তার একমাত্র শান্তির ঠিকানা। অত্যাচারিত হওয়ার পর কিংবা মন খারাপের দিনে ওই কবরটাই তার একমাত্র আশ্রয়। মাকে ফেলে কোথাও যেতে চায় না চিত্রা, কিন্তু মুখ ফুটে সেকথা বলা যাবে না। বলবে কিভাবে? টু শব্দ করলেই তো অকথ্য ভাষার গালাগাল শুনতে হবে। ভরা মজলিসে তার মৃত মাকে টেনে নোংরা কথা বলা হবে, এসব সহ্য করার ক্ষমতা নেই, তাই নিশ্চুপ রইল আর মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকল। নিতু মেহবুবের প্রস্তাবটা মন্দ লাগল না চিত্রার সৎমা চাঁদনী বেগমের। উনার টাকার লোভ নেই, কিন্তু চিত্রাকে ঘাড় থেকে নামানোর আকাশ্যম ইচ্ছে আছে। সতীনের মেয়েটা তার দুচোখের বিষ। তাই তো 18 ঘরে পা দিতেই মোটামুটি একটা সচ্ছল পরিবারের হাতে গুছিয়ে দিতে চেয়েছিলেন চিত্রাকে। পরিকল্পনা মাফিক আজ চিত্রার বিয়ে ছিল, কিন্তু বর আসেনি। শেষ মুহূর্তে বন্ধুদের সাহায্যে পালিয়েছে এবং বলে গেছে চিত্রার মতো কালির ড্রামকে বিয়ে করতে পারবে না সে। যদিও প্রকৃতপক্ষে চিত্রার গায়ের রং খুব একটা চাপা নয়, তবে কাজের চাপ আর মানসিক অশান্তিতে থাকার ফলস্বরূপ খানিকটা কালচে দেখায় তার দেহের বরণ। এমনিতে মেয়েটার গঠন খুব সুন্দর। খাড়া নাক, হরিণী চোখ, ঘন কালো মসৃণ চুল, যা একদম জমিন ছুঁই ছুঁই। স্বভাবে মিষ্টি এবং মিশুকে। ঘরের কাজকর্মে নিপুণা। বয়সের তুলনায় বেশ দায়িত্বশীল মেয়েটা। তার গুণের বাহার থাকলেও ভাগ্যটা অপ্রসন্ন। তাই তো প্রভাবশালী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও কাজের লোক হিসেবে নিলামে উঠানো হচ্ছে তাকে। ঘরভর্তি মানুষজন বিয়ে খেতে এসেছিল সবাই। বর আসেনি শুনে ভিড় জমিয়েছিল চিত্রার ঘরে, ভেবেছিল সান্ত্বনামূলক দুটো খোঁচা দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু নিতু মেহবুবের প্রস্তাব শুনে হকচকিয়ে তাকিয়ে আছে সবাই। পিনপতন নীরবতা বিরাজ করছে ঘরে। চিত্রার সৎ মা চাঁদনী বেগম কিছু একটা ভাবছেন। এর মধ্যে হুট করে আগমন ঘটে চিত্রার পিতা জনাব আশিকুর শিকদারের। রাগে অগ্নিশর্মা হয়ে চিল্লিয়ে বলেন, খা নকির বেটি, বাইর হ আমার বাড়ি থেকে। ওর মা আমার সুখশান্তি খাইছে, আর এই অপ্যাকে রাইখা গেছে আমার সম্পদ খাওয়ার লাগি। কোনকুক্ষণে যে ওরে জন্ম দিছিলাম। কুফা একটা। আকস্মিক অকথ্য গালিগালাজ শুনে চমকে উঠে চিত্রা। মারের ভয়ে পিছিয়ে যায় 2 কদম। দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় কথাগুলো। কথার আঘাত ক্ষতবিক্ষত মনকে সামলাতে খামচে ধরে লেহেঙ্গার দুপাশ। তাতে বসানো তীক্ষ্ণ ধারাল স্টোনগুলো বিঁধে যায় চিত্রার হাতে। গা লালচে তরলে মেখে যায় কোমল হাতখানা, কিন্তু কারও দেখার ফুরসত নেই। চিত্রা নিজেই অনুভব করতে পারছে না কিছু। শারীরিক আঘাতের চাইতে কথার আঘাতটা বেশি গায়ে লেগেছে। আশিকুর শিকদারের বলা অপ্রীতিকর শব্দচয়ন চিত্রার বুকে গিয়ে বিধে, ফলস্বরূপ বহুক্ষণ ধরে আটকে রাখা অশ্রু কণারা বাঁধন হারায়। গাল বেয়ে গড়িয়ে গিয়ে স্পর্শ করে চিবুক। তার মতো আর একটাও অভাগী আছে? সৎ মায়ের চাইতেও জন্মদাতার নিকট বেশি অবাঞ্ছিত সে। স্বামীকে অস্বাভাবিকভাবে রেগে যেতে দেখে চটজলদি ছুটে আসেন চাঁদনী বেগম। সামাজিকতা বজায় রাখতে মিছে ভান ধরে বলেন, শান্ত হন। কী সব বলছেন? মানছি চিত্রার দোষে বিয়েটা ভেঙেছে, তাই বলে আপনি এভাবে চিল্লাপাল্লা করে অসুস্থ হবেন? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? স্ত্রীর ন্যাকা কান্নায় আরও বেশি রেগে গেলেন আশিকুর সাহেব। হাই প্রেশার রুগী বলে 1000টা রেস্ট্রিকশন মানতে হয়, অন্যথায় অসুস্থ হয়ে পড়েন। এবারও তার ব্যতিক্রম হল না। সাময়িক চিল্লাপাল্লায় হাঁপ ধরে গেল উনার, দরদর করে ঘামতে লাগল শরীর। স্থিরচিত্তে নতমস্তকে দাঁড়িয়ে থাকা চিত্রার দিকে তাকাতেই মাথায় আগুন ধরে গেল রীতিমতো। আর নিতে পারছেন না তিনি। মেয়েটাকে কেটে টুকরো টুকরো করে পদ্মায় ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। সেটা তো আর সম্ভব নয়, তাই রাগে চিবিয়ে চিবিয়ে বললেন, আজ এ মুহূর্তে এই মেয়েকে ত্যায্য করলাম আমি, আমার কোনো কিছুর ভাগ পাবে না সে। এক্ষুনি বেরিয়ে যেতে বলো তাকে। চিত্রা আতকে উঠে বাবার কথায়। চট করে মুখ তুলে তাকায়। বিস্মিত তার হাবভাব। আশিকুর শিকদার রাগে জেদে হাঁস-ফাঁস করছেন রীতিমতো। চিত্রা কোনো কিছু না ভেবে সোজা ছুটে আসে তার বাবার কাছে। 2 হাতে তার পা জড়িয়ে মাথাটা জমিনে ঠেকিয়ে ক্রন্দনরত সুরে বলে, আব্বা, ও আব্বা, কালো হয়ে জন্মে ভীষণ অন্যায় করে ফেলেছি আমি। শাস্তিস্বরূপ না হয় আমার গায়ের কুৎসিত চামড়াটা না হয় কেটে ফেলেন, তবুও আমায় ত্যায্য করিয়েন না।
নির্মম পৃথিবী আমায় বাঁচতে দিবে না আব্বা। দোহাই লাগে আল্লাহর, একটা সুযোগ দেন আমায়। ঘটনার আকস্মিকতায় চমকে উঠে সকলে। আশিকুর শিকদার তৎক্ষণাৎ কিছু বলেন না। তাকে থমথমে মুখে বসে থাকতে দেখে চিত্রা আবারও আর্তনাদ করে বলে উঠে, আমারে কেবল এক বেলার খাবার দিয়েন। আপনার মন চাইলে ইচ্ছে মতো মারধর করিয়েন। আমি একটুও কান্না করব না, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলব না। বাড়ির সব কাজও করে দিব। খালি আমারে বাড়ি থেকে বের করে দিয়েন না। আম্মুকে ছাড়া কিভাবে থাকব আমি? একটুখানি দয়া করেন। মৃত স্ত্রীর নামটা রাগের আগুনে ঘি ঢালার মতো কাজ করল। আশিকুর শিকদার বাছবিচার না করেই কষিয়ে এক লাথি মারলেন। বুকের মধ্যে প্রবল এক ধাক্কা খেয়ে 3 হাত দূরে ছিটকে পড়ল চিত্রা। সাংঘাতিক ব্যথায় কুঁকড়ে গিয়ে জোরালো চিৎকার দিয়ে বসল। তাতে বিন্দুমাত্র মন গলল না আশিকুর শিকদারের। বসা থেকে উঠে গিয়ে ব্যথাতুর অর্ধ অচেতন চিত্রার হাত টেনে ধরে তাকে হিড়হিড় করে টানতে টানতে বাইরের সিঁড়ির দিকে ধাক্কা মারলেন। মেয়েটা পাক খেয়ে একদম ময়ন রোডের উপর গিয়ে পড়ল। চিত্রা তখন বেহুশ প্রায়, কিন্তু তার কানে এসে পৌঁছাল কিছু নোংরা কথা। কোনো বেশ্যার মেয়ের জায়গা নেই এ বাড়িতে। আর যদি কোনোদিন চৌকাঠ মারাতে দেখি তাহলে ভাড়াটে গুন্ডাদের হাতে তুলে দিয়ে আসব। মায়ের মতো ধর্ষিত হয়ে মরিস তখন। চিত্রার আধবোজা চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ল উষ্ণ পানির ফোঁটা। আফসোস হল নিজের জন্মপরিচয় নিয়ে। খোদার উপর অভিমান জন্মাল। মুখ ফুটে কিছু বলতে গেলে বমির মতো গলগলিয়ে রক্ত বেরিয়ে আসল। চিত্রার এলোমেলো মস্তিষ্কে উকি দিল একটা প্রশ্ন, সে কি মরে যাচ্ছে? মৃত্যু তো বহুকাল আগে থেকেই চেয়ে আসছে। আজ বুঝি খোদার দয়া হল? বেশি একটা ভাবল না সে, স্মিত হেসে মৃত্যুকে আলিঙ্গন করতে চাইল। এরপরই নিশ্চয় মায়ের কাছে চলে যাবে। তার বুকে ঘুমাবে, মন ভরে আদর খাবে, বাবার নামে অভিযোগ দিবে, আর কখনো পৃথিবীতে আসতে চাইবে না। এদের রূপ তার রুহ কাঁপিয়ে ছেড়েছে। অসহ্য রকমের ব্যথা হচ্ছে চিত্রার বুকে। তার আত্মা টেনে বের করা হচ্ছে বুঝি? কিন্তু আজরাইল কই? তার ভয়ানক মুখশ্রী তো দেখা যাচ্ছে না। তাহলে কি চিত্রা মারা যাচ্ছে না? ব্যাপারটা ভালোভাবে বুঝতে ক্রমশ বন্ধ হয়ে আসতে থাকা চোখের পাতাগুলো খোলার চেষ্টা করল চিত্রা। তার নিভু নিভু দৃষ্টিতে ভেসে উঠে নিতু মেহবুবের স্নিগ্ধ মুখখানি। জিমি ব্যস্ত ভঙ্গিতে তাকে ডেকে যাচ্ছে। চিত্রা অস্ফুট স্বরে বলল, আমি ক্লান্ত। আর কোনো কাজ করতে পারব না। ছেড়ে দিন আমায়, যেতে দিন আম্মুর কাছে। তার ফিসফাস কথা কারও নিকট পৌঁছাল না। নিতু মেহবুব নিজ দায়িত্বে তাকে নিয়ে ছুটলেন পার্শ্ববর্তী এক সরকারি হাসপাতালে। চিত্রার শরীরী মৃত্যু চেয়েছিল, কিন্তু তার এখনও জীবন্ত লাশ হওয়া বাকি। সে কিভাবে মুক্তি পাবে এত তাড়াতাড়ি? নিস্তব্ধ রজনী। চারপাশটা আধারে নিমজ্জিত। অনেকে বলে ঢাকা শহর নাকি কখনো ঘুমায় না। কথাটা অবশ্য সত্য। ঘড়ির কাঁটা রাত ৩টার ঘরে থাকলেও মাঝে মধ্যে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ। কখনো আবার দল বেঁধে কিংবা একেলা মানুষজনকে চলাচল করতে দেখা যাচ্ছে। বারান্দার রোলিংয়ে থুতনি ঠেকিয়ে উদাস দৃষ্টিতে চেয়ে সেই দৃশ্যগুলোই দেখছে চিত্রলেখা। আত্মিক মৃত্যু ঘটলেও শরীরী মৃত্যু হয়নি তার। দুর্বলতা এবং ব্যথা পাওয়ার দরুন জ্ঞান হারিয়েছিল কেবল। হুঁশ ফিরেছে আনুমানিক ১২ ঘণ্টা পর। তন্মধ্যে কোনো ঝুটঝামেলা ছাড়াই তাকে ঢাকায় নিয়ে এসেছেন নিতু মেহবুব। গা ঘুমে আচ্ছন্ন চিত্রা কিচ্ছুটি টের পায়নি। ঘুম ভাঙার পর তো একদম হকচকিয়ে উঠেছিল বেচারি। হুড়মুড়িয়ে বারান্দায় এসে বাইরের ব্যানারে উল্লেখিত ডিটেইলস দেখে নিশ্চিত হয়েছিল তাকে ঢাকায় আনা হয়েছে। এটা যে নিতু মেহবুব ব্যতীত অন্য কারও কাজ নয় সেটাও সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিল চিত্রা। কারণ জ্ঞান হারানোর পূর্বে ওই একটা মানুষই তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল। নির্মম পৃথিবীতে চিত্রা একদম একা। তার মাথা গোজার কোনো ঠাঁই নাই। আপন কোনো আশ্রয় নাই। আপাতত সে পরনির্ভরশীল বিধায় হুঁশে আসার পর কোনোরকম সিন ক্রিয়েট করেনি। নিতু মেহবুব যদি তাকে বাড়ির গৃহপরিচারিকা হিসেবে ব্যবহার করে তবে কিচ্ছুটি বলার থাকবে না, তার চুপচাপ মেনে নিতে হবে, কারণ পেটের দায় মেটাতে হলে উপার্জন করাটা জরুরি। নিশ্চয়ই কেউ তাকে বসিয়ে খাওয়াবে না। জ্ঞান ফেরার পর থেকেই বিষণ্ণ মনে এসব ভাবছিল সে, চক্ষুদ্বয়ে টলমল করছিল নোনা জল। কি অদ্ভুত নিয়তি, তাই না? সকাল থেকে ঘটে যাওয়া অমানবিক নির্যাতন নিয়ে দুঃখ বিলাস করার আগে ভবিষ্যতের কথা চিন্তা করতে হচ্ছে। বাস্তবতা এতটা নিষ্ঠুর না হলেও বোধহয় পারত। আগামীতে ঠিক আর কি কি অপেক্ষা করছে তার জন্য সেসব ভেবে বুকের ব্যথাটা হু হু করে বাড়ছে চিত্রার। এমন সময় আকস্মিক পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ বলে উঠে, ঘুম ভাঙল তবে? কখন উঠলে?
এখন কেমন বোধ করছ? প্রশ্ন করা মানুষটা আর কেউ নয় বরং নিতু মেহবুব। হুট করে শব্দ করায় চমকে উঠে চিত্রা তাকে চমকে উঠতে দেখে নিতু মেহবুব তার পিঠে হাত রেখে বলেন, রিল্যাক্স, আমি এসেছি। কুণ্ঠায় জমে যায় চিত্রা। অপরিচিত নিতু মেহবুবের এত সহজ আচরণ মেনে নিতে কিঞ্চিত কষ্ট হয় তার। কোনো মতে ভয়ার্ত গলায় জবাব দেয়, একটু আগে উঠেছি। ভালো লাগছে এখন। পেশায় শিক্ষক হওয়ার দরুন চিত্রার গুটিয়ে যাওয়াটা স্পষ্ট টের পেলেন নিতু মেহবুব। তবে তৎক্ষণাৎ তাকে শান্ত করতে গেলেন না। চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে শূন্য দৃষ্টি রেখে পুনরায় শুধালেন, আমায় চেনো? শুনেছ কখনো আমার ব্যাপারে? চিত্রা নিশ্চুপ। সে আসলেই চেনে না তাকে। বিয়ের সময় শুনেছিল ঢাকা থেকে নাকি তার মায়ের খুবই প্রিয়তম বান্ধবী এসেছে তাকে আশীর্বাদ দেওয়ার জন্য। তখন অতটা আমলে নেয়নি। আবার দেখা সাক্ষাৎ করারও সুযোগ হয়ে ওঠেনি। সহসাই সে না বোধক মাথা নাড়ল। নিতু মেহবুব লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার আম্মু আমার ক্লাসমেট ছিল। আমরা খুবই ভালো ফ্রেন্ড ছিলাম। আকস্মিক কিছু অঘটনের জন্য মনমালিন্য হয় আমাদের মাঝে, এরপর থেকে সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বহু বছর পর আচমকা তোমার মায়ের মৃত্যুর খবর শুনি। সে সময় আমি সন্তান সম্ভবা ছিলাম বলে হয়নি। তারপর তোমরা গ্রামে চলে গেলে, এদিকে ঠিকানা জোগাড় করতে বহু বছর লেগে গেল আমার। গিয়ে উপস্থিত হতেই ঘটে গেল আরেক লঙ্কাকাণ্ড। অত্যন্ত সংক্ষিপ্ত রূপে বললেও ঘটনাটা বিস্তর। বুদ্ধিমতী চিত্রা টের পেলেও সেটা নিয়ে প্রশ্ন করল না। মায়ের এত ভালো ফ্রেন্ড হওয়ার পরেও তাকে কাজের লোক হিসেবে কিনে নিতে চাওয়ার কারণটাও অজানা। নিতু মেহবুবের অধিকতর সহমর্মিতাও ভীষণভাবে ভাবাচ্ছে তাকে। যেখানে তার নিজের জন্মদাতা পিতা তাকে এত ঘৃণা করে, সেখানে এই অজানা মানুষটা কেন তাকে নিয়ে এতটা চিন্তিত? মাথায় খানেক প্রশ্ন ঘুরপাক খেলেও জবাব শূন্য। নিতু মেহবুবকে চিনে না বলে সরাসরি প্রশ্ন করার সাহস পাচ্ছে না। তাছাড়াও নিয়তি মেনে নিয়েছে চিত্রা। ভাগ্য তাকে কঠোরভাবে বিশ্বাস করিয়েছে সে অপয়া। তাই কখনোই তার সাথে খুব একটা ভালো কিছু ঘটবে না, সেটা নিশ্চিত। বেঁচে থাকার নামে রোজ একটু একটু করে মরে যাওয়াই তার নিয়তি। চিত্রাকে ঘুম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে নিতু মেহবুব নিজেই বলে উঠলেন, তোমায় কাজের লোক হিসেবে কিনে নিতে চাওয়ার প্রস্তাবটা নিয়ে ভাবছ? চিত্রা মুখে কিছু না বললেও খুব কৌতূহল নিয়ে তাকাল নিতু মেহবুব স্মিত হেসে জবাব দিলেন, আমি চাইলেও তোমাকে অ্যাডপ্ট করতে পারব না। উপন্যাসের মতো আমার কোনো ছেলেও নেই যে তার বউ বানিয়ে আনব। শেষ পর্যন্ত তোমাকে ওই নরক থেকে বের করে আনার জন্য এই প্রস্তাবটাই যুক্তিযুক্ত মনে হয়েছিল আমার। তুমি কি কষ্ট পেয়েছ তাতে? ছোটবেলা থেকে গালি খেয়ে খেয়ে সমস্ত কিছু গা সওয়া হয়ে গেছে চিত্রার। তাছাড়াও সে তো কাজেরই লোক। বাবার বাসায়ও সেই পরিচয়ই ছিল। অন্যকে আর কি দোষ দিবে? তাই মাথা নাড়িয়ে চিত্রা বলে উঠল, ক্ষয়ে ক্ষয়ে সয়ে গেছে সব। ছোটখাটো বিষয়ে মন খারাপ হয় না এখন। নিতু মেহবুব স্থির দৃষ্টিতে তাকালেন চিত্রার দিকে। ছোট্ট একটা মেয়ে, অথচ তার কথাবার্তা পরিণতদের মতো। তিনি খুব একটা অবাক হলেন না। ওই বাড়ির যেরকম পরিবেশ দেখে এসেছেন তাতে এমন হওয়ারই ছিল। বয়সের তুলনায় বেশ ম্যাচিওর মেয়েটা। এটাই তার জন্য ভালো। এই কঠিন দুনিয়ায় টিকে থাকতে গেলে বাস্তবসম্মত জ্ঞান এবং এক্সপেরিয়েন্স থাকতে হয়। চিত্রা দুই দিক দিয়েই চ্যাম্পিয়ন। নিতু মেহবুব আর ভনিতা করতে গেলেন না। সরাসরি আসল কথা বলতে শুরু করলেন, আমি তোমার মায়ের কাছে চরম ঋণী। সে বিশাল এক কুরবানি দিয়েছিল আমার জন্য। ঠিক এজন্যই তোমায় সাহায্য করছি। বলতে পারো ফেভার রিটার্ন করছি। বাড়ির কাজের লোক হিসেবে কিংবা তোমার প্রতি সহমর্মিতা দেখানোর জন্য ঠাঁই দিইনি তোমায়। চিত্রা উৎসুক হয়ে তাকাল কি এমন করেছিল তার মা সেটা জানার জন্যই নিতু মেহবুবের মুখের দিকে তাকাল, কিন্তু তিনি কিছুই বললেন না। কিছু সত্য অজানা থাকা ভালো। একটা দীর্ঘশ্বাস ফেলে নিতু মেহবুব বললেন, আমি গাইডলাইন দিব, কিন্তু তোমায় পথ চলতে হবে। আপাতত আমি যে কলেজ শিক্ষকতা করছি সেখানেই এডমিট করিয়ে দিব তোমায়। তবে প্রত্যেকটা এক্সামে দুর্দান্ত রেজাল্ট চাই আমার। না হলে আর পড়াশোনা করাব না। যেহেতু তুমি কলেজের স্টুডেন্ট তাই বাসা ভাড়াটা আমি বেয়ার করব। খাওয়া খরচ এবং পকেট মানি তোমায় পরিশ্রম করে আর্ন করতে হবে। চিত্রা অস্ফুট স্বরে শুধাল, কিভাবে? নিতু মেহবুব তৎক্ষণাৎ জবাব দিলেন, স্কিল কাজে লাগিয়ে। চিত্রা ভাবতে পারল না কিছু। ফ্যালফ্যাল করে চেয়ে রইল নিতু মেহবুবের দিকে। তিনি তৎক্ষণাৎ কিছু একটা ভেবে শুধালেন, ক্লাস 1 to 4 এর বাচ্চাদের পড়াতে পারবে?
ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুব ভালো চিত্রা। সে কখনোই ক্লাসে সেকেন্ড হয়নি। এজন্যই পাশের বাসার কাকিমা তার ছেলেমেয়েকে প্রায়শই পড়তে পাঠাতেন। দীর্ঘ 2 বছর তাদের পড়িয়েছে চিত্রা। সেই আত্মবিশ্বাস থেকে নিতু মেহবুবের প্রশ্নের জবাবে হ্যাঁ বোধক মাথা নাড়াল। এতে করে তিনি খুশি হয়ে বললেন, গ্রেট, আমি তোমাকে একটা ব্যাচ ম্যানেজ করে দিব। বাকিটা তুমি দেখে নিও। চিত্রা ধীর গলায় বলল, আচ্ছা। এ পর্যায়ে চিত্রার দিকে তাকালেন নিতু মেহবুব। চিত্রাও তার মুখপানে দৃষ্টি রাখল। কোনো সংকোচ ছাড়াই চিত্রাকে বুকে জড়িয়ে নিয়ে নিতু মেহবুব বললেন, এতকাল যা হয়েছে সেটাকে অতীত ভেবে ভুলে যাও, মনে করো স্বপ্নের মধ্যে ছিলে। পিছুটান ভুলে জীবনকে নতুন করে সাজাও। সচরাচর নরক থেকে বেরোনোর সুযোগ কেউ পায় না। তুমি পেয়ে হারিও না। কেমন? ছোট্ট একটা কথা, সামান্য আশ্রয়, চিত্রাকে নিমিষেই আপন করে তুলল। নিতু মেহবুবকে না চিনলেও তার জন্য একটা শ্রদ্ধাবোধ জন্মাল। মেয়েটা আবেগপ্রবণ হয়ে নিঃশব্দে কেঁদে ফেলল। বহু বছর তাকে কেউ আগলে নেয়নি বুকে, মাথায় বুলিয়ে দেয়নি স্নেহের হাত, তাই তো এইটুকুন আহ্লাদ পেয়ে নিতু মেহবুবকে বিশ্বাস করার মতো ভুলটা করল। প্রবাহমান সময় কারো জন্য অপেক্ষা করে না, স্রোতের ন্যায় উদ্দাম বেগে ছুটে চলে। নতুন সকাল নিয়ে আসে নব্য সূচনার সুসংবাদ। সময়কালটা আর সেদিনকার বিভীষিকাময় ঘটনায় আটকে নেই। ইতিমধ্যে প্রায় মাস খানেক সময় পেরিয়েছে। সকল ঝুটঝামেলা পেরিয়ে গতকাল রংপুর কলেজ থেকে খিলগাঁও মডেল কলেজে চিত্রাকে ট্রান্সফার করিয়েছেন নিতু মেহবুব। একদিনে সেও পুরোদস্তুর সুস্থ হয়ে উঠেছে। শরীরের ক্ষতের সাথে চিত্রার মনের জখমেও জমেছে এক নির্লিপ্ত পার্দ। টানা 10 দিন নিতু মেহবুবের যত্ন আত্মি এবং কাউন্সিলিং এর ফলে বোকাসোকা মেয়েটা একটু আধটু বুঝতে শিখেছে। শহুরে জীবন, চালচলন এবং মানুষ সম্পর্কে কিঞ্চিত ধারণা হয়েছে। ফলস্বরূপ অতিশয় নরম মনের মেয়েটা নিজেকে পাথর বানানোর চেষ্টায় মত্ত, কেননা দুনিয়াটা শক্তের ভক্ত আর নরমের জম। গ্রামীণ জীবনে অভ্যস্ত চিত্রা এখন শহুরে চালচলনের সাথে খাপ খাওয়াতে ব্যস্ত। কাজটা যদিও মুশকিল, তবে অসম্ভব নয়। জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, নতুবা কোনো কিছু হাসিল করা যায় না। সুন্দর জীবনের বিনিময়ে চিত্রাকে তার শখ বিসর্জন দিতে হচ্ছে। যেমন, গ্রামে থাকাকালীন সময়ে শীতের সকালে খালি পায়ে শিশিরভেজা ঘাসের উপর হাঁটত, অথচ ঢাকায় তেমন একটা শীত পড়ে না। মন খারাপের সময় চিত্রা নদীর কিনারায় বসে দুঃখের গান গাইত। এদিকে নদী তো দূর, পুকুরের দেখা পাওয়াও মুশকিল। থাকার মধ্যে আছে এক আর্টিফিশিয়াল সুইমিং পুল কিংবা লেক, যার চারপাশে সারাক্ষণ লোকজন কিলবিল করে। প্রাণভরে শ্বাস নেওয়ার উপায় নেই। বাতাসের সতেজতা অনুপস্থিত। সবখানে কোলাহল আর গাড়ির হর্নের শব্দ, কোথাও একটু নিরিবিলি জায়গা নেই। যেখানে যতদূর চোখ যায় শুধু কংক্রিটের উঁচু উঁচু বিল্ডিং চোখে পড়ে। সবুজ সতেজ গাছের বদলে দেখা যায় আর্টিফিশিয়াল প্ল্যান্ট। এই কৃত্রিমতা চিত্রার নিকট বিষের মতো ঠেকে। তবুও এই শহরেই টিকে থাকতে হবে, গড়তে হবে বহুল কাঙ্ক্ষিত ভবিষ্যৎ, নিয়তিকে হারিয়ে সফলতা অর্জন করতে হবে। চোখে হাজারো স্বপ্ন। কতটুকু পূরণ হবে জানা নেই, তবে চিত্রা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে চায়। হাল ছেড়ে দিলে মৃত্যু ছাড়া উপায় থাকবে না। ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক তেমনি আজীবন ধরে ঠকে আসা চিত্রা কাউকে বিশ্বাস করতে ভীষণ ভয় পায়। স্বার্থের দুনিয়ায় কেউই কারো নয়, তবু নিতু মেহবুব যা করছেন তার জন্য চিত্রা কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা বোধ থেকে জন্মেছে বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসা, তবে এই মানুষটাকে ঠিকঠাক বুঝে উঠতে পারে না সে। মাঝে মধ্যে বেশ সন্দেহজনক লাগে উনার হাবভাব। নিতু মেহবুবকে আপাদমস্তক রহস্যময় একজন নারী বলে মনে হয় চিত্রার। খুব অদ্ভুত তার চালচলন। ঠান্ডা মাথায় সামলে নেন সবকিছু। স্বভাবে বেশ শক্ত ধাঁচের। সোজাসাপটা কথা বলেন, কিন্তু খোলাসা করেন না কিছু। এই ব্যাপারটাই চিত্রার মনে প্রশ্নের উদ্রেক ঘটায়। তাছাড়াও চিত্রার মা তথা চৈতি বেগম কি এমন মহৎ কুরবানি দিয়েছিলেন যার জন্য চিত্রার দায়িত্ব নিতে দুবার ভাবলেন না তিনি? এই প্রশ্নটা চিত্রাকে কুরে কুরে খায়। নিতু মেহবুব জবাব দিতে অনিচ্ছুক বিধায় চিত্রা জোরাজোরি করেনি, কিন্তু তার সরল মন এখনও ব্যাপারটা ভুলতে পারেনি। মাকে খুব অল্পদিন কাছে পেয়েছে চিত্রা। তাই উনার অতীত সম্পর্কে তেমন একটা জানে না। আগ্রহ থেকে নিতু মেহবুবের কাছে কিছু প্রশ্ন রেখেছিল। তিনি জবাব দেওয়ার বদলে কাজের বাহানায় এড়িয়ে গেছেন। ব্যাপারটা কষ্ট দিয়েছে চিত্রাকে। চোখ খুল যায় তা প্রকাশ করেনি। প্রশ্নবাণ থেকে বাঁচার জন্যই বোধহয় আচমকা তাকে 6 তালায় অনার্স 4th ইয়ারের এক স্টুডেন্টের সাথে সাবলেটে থাকার জন্য বলেছেন নিতু মেহবুব। সে দ্বিমত করেনি।
জোর করে কারও বাসায় থাকার মানে হয় না। কিছু মানুষ এবং সম্পর্ক দূর থেকেই সুন্দর। দুদিন হল নতুন ফ্ল্যাটে শিফট হয়েছে চিত্রা। এইখানের সবকিছুই ভীষণ চমৎকার। ফ্ল্যাটটা ফুললি ফার্নিশ, দুটো বেডরুম, একটা রান্নাঘর, কমন ওয়াশরুম এবং দুটো খোলা বেলকনি রয়েছে এই ইউনিটে। তার চেয়েও মজার বিষয় হল মাথার উপরের ছাদটা টিনের ছাউনি দ্বারা নির্মিত। বর্ষাকালে আসলে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে টিনের চালে। মনোমুগ্ধকর ছন্দে তরঙ্গিত হবে চারপাশ। সবকিছু ঠিকঠাক থাকলেও চিত্রার ফ্ল্যাটমেট মেয়েটা উদ্ভট কিসিমের প্রাণী। নিতু মেহবুব অবশ্য পইপই করে বলে দিয়েছেন তার ফ্ল্যাটমেট তথা ভূমিকা চৌধুরীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে। মেয়েটা নাকি অতিরিক্ত ঘাড়তারা এবং বদমেজাজি। এমনিতে শান্ত, কিন্তু রাগলে মুখ এবং হাত দুটোই একনাগাড়ে চলে। চিত্রা প্রথমে আমলে নেয়নি। ফ্ল্যাটে আসার পর বুঝতে পেরেছে ভূমিকা অত্যন্ত চালাক এবং তীক্ষ্ণ ব্যক্তিত্বের একজন মেয়ে। কোনো কিছুর জন্য কারো সামনে নত হতে নারাজ সে, আপোস করা তার ধাতে নেই। হয় সে ছিনিয়ে নিবে, নয় ছেড়ে দিবে। তার স্পিরিট চিত্রাকে চমকে দিয়েছিল রীতিমতো। একজন মেয়েমানুষ ও এমন হতে পারে সেটা তার ধারণায় ছিল না। ভূমিকার সাথে তার প্রথম সাক্ষাৎটা ছিল লোমহর্ষক। প্রথমবার ফ্ল্যাটে এসে নিজের রুমটা একটু ঠিকঠাক করে নাস্তা বানাতে যায় চিত্রা। নতুন ফ্ল্যাটে উঠেছে বলে একটু পায়েস বানায়। এর মধ্যে ধূপধাপ পা ফেলে রান্নাঘরে হাজির হয় কেউ। চিত্রা কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতেই মেয়েটা রক্তিম চোখে চেয়ে ঝাড়ি মেরে বলে, হু দ্য ফাক আর ইউ? আমার ফ্ল্যাটে কি করছ? কণ্ঠের মালিক যে কাঁচা ঘুম থেকে উঠে এসেছে সেটা খুব ভালো মতোই বুঝল চিত্রা। সাথে সাথেই কলিজার পানি শুকিয়ে গেল তার। ভূমিকার কর্কশ ধমকা ধমকির মাঝে কোনোমতে অস্ফুট স্বরে বলল, আমি চিত্রলেখা শিকদার, আপনার নিউ ফ্ল্যাটমেট। মিনমিনে স্বরে জবাব দেয় চিত্রা। তা শুনে যেন রাগটা আরও চড়ে বসে ভূমিকার মাথায়। মেয়েটার ফরসাটে মুখ রাগের চোটে লাল টমেটোর মতো হয়ে যায়। তা দেখে চিত্রা শুকনো ঢোক গিলে পুনরায় বলে, সরি আপু, এরপর আর কোনো শব্দ হবে না। চিত্রা বলার সাথে সাথেই পায়েসের বাটিটা মেঝেতে উল্টে ফেলে রাগে ফুঁসতে থাকা ভূমিকা বলে, টিট ফর ট্যাট। তোমার সরি আমার ঘুম ফেরত দিবে না, তাই তুমিও তোমার ভাগের পায়েস পাবে না। টেক ইনোর সরি ব্যাক অ্যান্ড ইউজ ইনোর ব্রেইন অর এলস জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এখান থেকে। সবজি কেনার সামর্থ্য নেই চিত্রার। নিতু মেহবুবের থেকে চাইতেও লজ্জা লাগছিল। তাই রুটি দিয়ে খাওয়ার জন্য পায়েসটুকু বানিয়েছিল চিত্রা। ওটাকে আবর্জনার মতো মাটিতে গড়াগড়ি খেতে দেখে রীতিমতো কান্না পায় তার। ভূমিকা তার থমথমে মুখশ্রী দেখে বিরক্ত হয়ে চলে যায়। ঘটনাটা সামান্য, কিন্তু এটা নিয়ে বিচার পর্যন্ত চলে যায় নিতু মেহবুবের কাছে। চিত্রা ভীষণ অবাক হয়। নিতু মেহবুব তাকে বুঝিয়ে বলেন, ভূমিকা এতিম, তার বাবা মা কেউই নেই, শাসন এবং পরিবার ছাড়া বড় হয়েছে বলেই এমন স্বার্থপর। তবে তোমাকে ওখানে ওর সাথে মানিয়ে নিয়েই চলতে হবে, না হলে আমি তোমায় আর কোথাও আশ্রয় দিতে পারব না। বড্ড গাছারা ভাবে জানিয়ে দেন নিতু মেহবুব। চিত্রা পড়েছে বিপদে। যে তাকে দু চোখে দেখতে পারে না তার সাথে কিভাবে মানিয়ে গেছিয়ে চলবে? তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই। দেখতে দেখতে একটা দিন কেটে যায়। প্রথম চেষ্টা হিসেবে পরদিন সকালে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে ড্রয়িং রুমের ছোট্ট টেবিলে ঢাকা রেখে তার উপর সরি লেখা চিরকুট চাপকে দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে কলেজের জন্য রওনা দেয় চিত্রা। তার মুখে ছিল তৃপ্তির হাসি। মানুষের মনে জায়গা পাওয়ার বেস্ট উপায় হল তাকে মজার মজার রান্নাবান্না করে খাওয়ানো। নিজের রান্না নিয়ে যথেষ্ট কনফিডেন্ট চিত্রা। ভূমিকা একবার খেলে একটু হলেও ভালো লাগবে তার। এই বাহানায় আস্তে ধীরে না হয় সম্পর্কটাও স্বাভাবিক করে নিবে। সে ভেবেছিল এভাবেই হয়তো সমস্যা সমাধান হয়ে যাবে, অথচ বেচারি বুঝতেও পারেনি এই সহমর্মিতাই তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে দাঁড় করাবে। গল্পের নাম উপসংহারে তুমি। লেখিকা রুহানিয়া ইমরোজ। সিজন 2, পর্ব 01।